you happen to work for, as a tax consultant for many multinationals. So how come you end up being a tax consultant when you did not have even Bangladeshi tax in your syllabus of ACCA? How did that happen? আপনি ইউনিভার্সিটিতে পড়া শুরু করেছিলেন, বাট সামহাউ ইউনিভার্সিটি ড্রপ আউট হয়ে গেছিলেন। আপনি কেন ইউনিভার্সিটি ছেড়ে দিলেন মাত্র? খুব ফ্রাস্ট্রেটেড, এখন হলো না। তো বাসা থেকে বলছে ডু সামথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। দেন ওনাকে ফোন করলাম, তো তুমি একটা কাজ করতে পারো, তুমি এটা না করে তুমি এসএসসি একটা প্রোগ্রাম আছে ইউকে বেসড, তুমি ওটা করতে পারো। কারণ এখানে সোকল যারা ট্যাক্স নিয়ে কাজ করে, আপনি নিশ্চয়ই জানবেন যে এখানের মধ্যে আইটিবি যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তাদের কিন্তু অ্যাকাউন্টিং নলেজটা খুবই কম, এবং যারা ভ্যাট নিয়ে কাজ করে তারা শুধু ভ্যাটই বুঝে। Welcome to another episode of the Professionals Podcast. আমরা এই প্রফেশনাল পডকাস্টে এইসিসি এদের গল্প নিয়ে একটা সিরিজ রান করছি। আজকে ওরকমই একজন অ্যাকমপ্লিশড এইসিসি মেম্বারের গল্প শুনবো। আমি যদি শুরু করি, ওনার সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, খুব অল্পই জানি। সো যতটুকু জানি সেটুকুই আমি আগে বলি, তারপর ওনার উপরে আমি ছেড়ে দিব, উনি ওনার পরিচয় দিবেন। তারপরে আমার কিছু কোয়ারিজ আছে ওনাকে নিয়ে, সেগুলো একটা একটা করে আমি আস্ক করব। যতটুকু জানি সেটুকু হচ্ছে, উনি আমার মতোই একজন ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, অ্যান্ড উনি এখন বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের 1 নম্বর এনজিওর ট্যাক্স ম্যানেজমেন্টে লিড করছেন। সো এটাই এই মুহূর্তের জন্য একটা খুব বড় পরিচয়। বাট ওনার আসলে জীবনটা অনেক যতটুকু শুনেছি অনেক কালারফুল। সো ওনার কাছ থেকে শুনবো আসলে কালারগুলো কোন কোন অ্যাঙ্গেল থেকে অ্যাড হচ্ছে। সো লেট মি ইন্ট্রোডিউস মিস্টার দীপু বড়ুয়া, এফসিসিএ। প্লিজ দীপুদা, আপনি আপনার বাকি পরিচয়টা যদি দিতেন একটু সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অন দিস শো। সো বেসিক্যালি আপনি নামটা বললেনই, সো আই এম দীপ বড়ুয়া। সো আই এম ফ্রম চট্টগ্রাম। So basically, I got qualified back in 2013. So and then I started, academy like this to সো আপনিও টিচার ছিলেন আমার মতো একটা ছিলাম, সময়, একসময় ভেরি ছিলাম, গুড। এবং আই লাভ টু ডু দিস। সো এখনো ভালো লাগে যদি কেউ এই ধরনের বিষয়ে কথাবার্তা বলে। সো দেন একসময় চিন্তা করলাম যে না, আসলে আই নিড টু মানে গেট মাইসেলফ এঙ্গেজড ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড. So before that, I need to gain experiences like others after completing ACCA. তখন আমি চিন্তা করলাম যে আসলে একটা সিএ ফার্ম দেখি যেখান থেকে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে পারি। দেন তখন তো আসলে এসএসসি অ্যাপ্রুভড এমপ্লয় অত বেশি ছিল না। তো তখন দেখলাম যে স্নেহাশিস মাহমুদান কো নামে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম, দে আর প্রমোটিং দ্যাট এসএসসিএ কোয়ালিফাইড প্রফেশনালস। তো তখন আমি এখানে অ্যাপ্লাই করলাম, তখন আমাকে ইন্টারভিউ নিল, ডাকলো, দেন ওখানে কাজ করা শুরু করি। Then the intention was to gain 2 or 3 years experiences to become a member. But fortunately, it carried 9 years over there. And I was working from there as a tax role for the last আচ্ছা, 9 to 10 এখানে years. একটু আপনাকে ইন্টারপ্রেট করি। হুম। মার্কেটে পার্টিকুলার আমাদের এইসিসি কমিউনিটিতে আপনাকে নিয়ে একটা ব্যাপার আছে, আপনি খুব ভালো ট্যাক্স বোঝেন। সো আমরা এইসিসি এরা সাধারণত ইউকে ট্যাক্সেস করি, রাইট? ওকে। আমাদের কমফোর্ট জোনটা হচ্ছে ইউকে ট্যাক্স। বাংলাদেশের ট্যাক্স অনেকেই বলে এইসিসি এরা তো সিলেবাসেই বাংলাদেশ ট্যাক্স নাই, কিন্তু you happen to work for, as a tax consultant for many multinationals. I've heard that you have advised companies like Unilever, British American Tobacco, and big companies as a tax consultant. So how come you end up being a tax consultant when you did not have even tax, Bangladeshi tax in your syllabus of ACCA? How did that happen? আচ্ছা, সো ইন দ্যাট কেস আসলে যখন এটা আমি আপনি জানেন যে অ্যাডভান্স লেভেল আমাদের অপশনস থাকে, রাইট? সো তখন আমি অডিটটা নিয়েছিলাম। সো দেন আই ডিসাইড টু পারসু কিংবা সিট ফর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সো দেন আই ফেল 2 টাইমস। Okay. তো চিন্তা করলাম যে আসলে যেহেতু আমি ফেল করলাম, দেন আই গট স্কেয়ার্ড যে আমি আসলে আবার বসলে এটা আমি আসলে পারবো কিনা। চিন্তা করলাম না, আই শুড নট গো উইথ দিস নেক্সট টাইম, রাদার আই শুড চুজ মানে ডিফারেন্ট ওয়ান। তখন ট্যাক্সটা নিলাম, কারণ তখন শুনছিলাম আইসিডাব্লিউ যদি প্ল্যান থাকে দেন হয়তো বা ট্যাক্সটা নিলে পরে কিছু এক্সামশন বেশি পাওয়া যায়। আচ্ছা। সো ওই দৃষ্টিকোণ থেকে আমি ট্যাক্সটা নিলাম।
এবং একবারই পাশ করলাম এবং ওটাতে আমার হাইয়েস্ট স্কোর আসছিল আচ্ছা আচ্ছা। ট্যাক্সের মধ্যে। সো ওইটা আপনাকে ইন্সপায়ার করেছে যে ট্যাক্স অ্যাজ এ একটু এক্সপ্লোর করে দেখার জন্য? নট লাইকলি, নট আচ্ছা আচ্ছা। লাইকলি। তো তখন আমি যখন বললাম, যখন আমি 14 সালে যখন আসলাম, ফার্মটা এস্টাবলিশ হয় 2013 সালে, এসএমএসি। আমি জয়েন করলাম 2014 সালে। তখন আমি তো আসলে যেহেতু নতুন ঢুকলাম, তখন তো সেটা অডিটে হতে পারে, কিংবা অ্যাকাউন্টসে হতে পারে, কিংবা ট্যাক্সে হতে পারে। সো আই হ্যাভ বিন চোজেন ফর দ্য ট্যাক্স। তখন আমরা ছিলাম হয়তো 4-5 জন ছিলাম। ওকে, যেহেতু আমাকে বলা হয়েছে যে আপনি ট্যাক্স নিয়ে কাজ করেন, করলাম। সো বাট যেহেতু আমার ইউকে ট্যাক্সটা পড়া ছিল এবং ওটা ভালো পারতাম, তো মনে করলাম ঠিক আছে, যেহেতু এটা করছি, তাহলে লেট মি গেট অ্যাকাস্টম টু দিস পেপার আর কি। তো একটা ভয়ও ছিল যে আসলে বাংলাদেশি ট্যাক্স এবং ইউকে ট্যাক্স। তো যেহেতু আমি যে ফার্মের আন্ডারে ছিলাম, এবং ওই ফার্মটা যেহেতু ওই সময় থেকে ট্যাক্সটাকে বেশি ফোকাস করে আসছিল, এবং ওনার সাথে আপনি নিশ্চয়ই চিনবেন স্নেহেশ গুরু, ওয়ান অফ দ্য হ্যাঁ রিনাউন্ড হ্যাঁ, হি ইজ ট্যাক্স ওয়ান অফ দ্য স্পেশালিস্ট রিনাউন্ড ইন ট্যাক্স। বাংলাদেশ। তো ওনার সাথে ডিরেক্টলি কাজ করার সুযোগ হয়েছে, এবং ওনার সাথে থেকেই বিষয়গুলোকে আরও বেশি করে বোঝার সুযোগ হয়েছে যে হাউ ইট ওয়ার্কস। তখন আস্তে আস্তে আমার মানে ধরেন ইচ্ছা, আগ্রহ বাড়তে লাগলো। দেন সেটা আই এন্ডেড আপ দেয়ার অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট ডিরেক্টর when I left in back in Alright, 2023. that's quite a bit of achievement for the time you've been there. So একটু এখন একটু পার্সোনাল লেভেলে আসি। আমি একটা জিনিস শুনেছিলাম আপনার, সো যদিও খুব বেশি কিছু জানি না। আপনি ইউনিভার্সিটিতে পড়া শুরু করেছিলেন, বাট সামহাউ ইউনিভার্সিটি ড্রপ আউট হয়ে গেছিলেন, দেন আপনি এইচসিসিএ শুরু করেন। সো বেসিক্যালি একটু ইট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, কজ আপনি কেন ইউনিভার্সিটি ছেড়ে দিলেন মাঝপথে? আচ্ছা, সো সি আমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো তখন আমাদের যে স্কোরটা ছিল, তখন আমাদের ওই সময় চিন্তা করলাম যে খুব ভালো একটা মানে কলেজে ভর্তি হব। তো যে স্কোর এটা কাভার করছিল না। দেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমি এবং ও একসাথে ট্রাই করছিলাম। সেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, তো দুজনেই চেষ্টা করলাম, কোনো জায়গায় হলো না। চিন্তা করলাম কি করা যায়, এখন যেহেতু হলো না, দেন লেট আস ট্রাই ফর মানে বিজনেস স্টাডিজ। তখন কমার্স কলেজে চান্স পেলাম, ভর্তি হলাম। তার মানে আমার একদম কমপ্লিটলি চেঞ্জ, একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিটলি কমার্স ব্যাকগ্রাউন্ড। তো এরপরে চিন্তা করলাম যে আসলে দেশের বাইরেই যাই, যেভাবে ওই সময় তখন সবাই চিন্তা করতো আসলে যে এখনো স্টুডেন্টরা যারা অনার্স পড়ছে বা হ্যাঁ, মানে আন্ডারগ্র্যাড করছে, তারা কিন্তু কনফিউজ থাকে যে আমি কি এইচএসসি বা লেভেলস এর পরেই বিদেশ চলে যাব, না আমি অনার্স করে বিদেশ যাওয়াটা হ্যাঁ, একটা ব্যাপার ছিল, মানে কনফিউজ থাকে। সো হ্যাঁ, আপনি ওরকম হ্যাঁ, একটা ব্যাপার। সেম 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 ওয়েন্ট উইথ মি। তো আমিও চিন্তা করলাম যে আমার ফ্রেন্ড সহ, তো আমরা একসাথেই পড়াশোনা করতাম। উই হ্যাভ ডিসাইডেড টু গো টু অস্ট্রেলিয়া ফর হায়ার এডুকেশনস। তো উই হ্যাড টু কনভিন্স ফ্যামিলি যে এই কারণে আমরা যেতে চাই। সো যেহেতু ওই ভূতটা মাথায় চাপছে যে উইল গো আউটসাইড, তখন উই ডিড নট পার্সু ফর প্রাইভেট ইউনিভার্সিটি। কারণ কারণ আপনার প্রাইভেট ইউনিভার্সিটি আপনি যদি গ্রাজুয়েশন করতে যান, বিবিএ প্রোগ্রাম করতে যান, মিনিমাম 7-8 লাখ বা 9 লাখ টাকার মতো খরচ আসে। চিন্তা করলাম যেহেতু আমার প্ল্যানটা হচ্ছে বাইরে যাওয়া, সো বেটার গেট অ্যাডমিটেড ইনটু এ ন্যাশনাল ইউনিভার্সিটি। ওখানে হয়তো আমি পড়ি, যেহেতু যদি সময় যদি নষ্ট না হুম। করতে চাই, ওইটা হলে দেন ওটা আমরা হয়তো সুইচ করব। দেন ইট টুক টাইম, তখন 2-2.5 বছরের মতো সময় হয়ে গেল। দেন একটা পর্যায়ে যখন আমি এম্বাসি ফেস করলাম, তখন ওরা টার্ন ডাউন করলো। আচ্ছা। সো বাট নট লাইক যে হয়তো বা কোনো কিছু ঘাটতি ছিল, বাট সামহাউ ডাউন দ্য লাইন তারা সেটা অ্যাকসেপ্ট করে নাই। তো দেন আমি আবার 3 মাস পরে, আবার 3 মাস কি 6 মাস পরে আমি আবার ট্রাই এই করলেন। ট্রাই করলাম। অ্যাগেইন সেম থিং, দে টার্ন ইট ডাউন। তখন তো আমি খুব ভয় পেয়ে গেলাম আসলে। আমার তো এখন সো কল পড়াশোনাগুলো ভালো লাগছে না, এখন কি করা যায়? তো ঠিক আছে, এখন তো ওই যে আমি এসএসসি সম্পর্কে জানতামও না। আমার একজন স্যার ছিলেন, উনি ভূঁইয়া একাডেমি পড়াতেন। আচ্ছা, ল পড়াই ইজিলি। হ্যাঁ, হ্যাঁ। সো উনি ওখানে অবশ্যই ইংলিশ, স্পোকেন ইংলিশে ক্লাস করাতেন। তো আমিও মানে একটা সময় গিয়ে তখন মেট্রিকের পরে ওখানে আমি ভর্তি হই 3 মাস একটা কোর্সের জন্য। তখন ওনার সাথে পরিচয়। তো মোটামুটি দেখতাম যে উনি খুব অ্যাওয়্যার মানে অল অফ দিস এডুকেশনাল অ্যাসপেক্ট। তো তখন চিন্তা করলাম ঠিক আছে, আমি আইইউবি তে আমি হয়তোবা বিবিএ প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে হইলাম না। খুব ফ্রাস্ট্রেটেড, এখন হইল না। তো বাসা থেকে বলছে ডু সামথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। সো দেন ওনাকে ফোন করলাম যে আসলে করতে যাচ্ছি, ডু ইউ হ্যাভ এনি সাজেশনস? তো তুমি একটা কাজ করতে পারো, তুমি এটা না করে তুমি এসএসসি একটা প্রোগ্রাম আছে ইউকে বেসড, তুমি ওটা করতে পারো। দেন এটা নিয়ে স্টাডি করলাম। দেন তখন তো খুবই নগণ্য তখন। হুম।
টিচারও পাবো কিনা নট শিওর। রাইট। তো ওই সময়টাতে চিন্তা করলাম কি ঠিক আছে ট্রাই করি। তো তখন তো সিএটি পড়ে আসতে হতো। হ্যাঁ, হ্যাঁ। তাই না? আমার যেহেতু আবার একটা বিষয় ছিল কি ওই সময় মানে এইচ দিয়েও আসা যায়। রাইট। এইচ দিয়া হ্যাঁ, ম্যাচিউরড ম্যাচিউর স্টুডেন্ট এন্ট্রি হিসাবে রুট একটা দিয়ে এন্ট্রি রুট ছিল, হ্যাঁ, হ্যাঁ, ছিল আসা এইচএসসি যায়। তে, হ্যাঁ। সো তখন আমি ওটা দিয়ে ট্রাই করলাম। আমি আমার একটা ফ্রেন্ড সহ দেন আমরা এই শুরু করলাম। শুরু করার পরে দেন চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে আসলে এখানে কোনোভাবে ফেল করা যাবে না। আচ্ছা। সো আমি ওখানে আবার ৩ টে ব্যাপার ছিল। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ওটা একবারেই পাস করলাম এবং ভালো মার্কও আসছিল। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে কিনা জানি না, একটা পেপার ছিল থিওরিটিক্যাল বেসড। সম্ভবত এটা F1 বলতো হ্যাঁ, সম্ভবত। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, সো এটা খুব টাফ মানে সারাদিন পড়তে হইতো থিওরিটিক্যাল বেস। তো বাই ওটা দ্য ওয়ে ওই পেপারটা আমি পড়াই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো এরপরে আ চিন্তা করলাম যে এবার পার্ট 2 তে মুভ করলাম। ভালো লাগলো। ঢাকায় মুভ করলাম। ঢাকায় মুভ করার পরে টিউশন নিলাম। তো ওগুলাও একবারেই পাস করলাম। তো তখন একটা ভয় কাজ করতো যে ধরুন I used to study around ধরেন 16 to 18 hours in 16 to 18 18 আওয়ার্স। hours তার মানে 18 ইউ hours ওয়্যার ভেরি ডিটারমাইন্ড যে এটা আমাকে শেষ করতেই হ্যাঁ, হবে। কারণ আমি জানতাম যে আমার স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে আমার সময়। রাইট। কারণ আমি মনে করতাম যে আমি যে মেডিকোর স্টুডেন্ট, মিডিওকার। সো আমি যদি এই জিনিসটা করতে চাই, এই টাফ জিনিসগুলো তাহলে অবশ্যই আমাকে সময় বেশি দিয়ে করতে হবে। রাইট। সো দেন আমি একদম কমপ্লিট নিজেকে কম্প্যাক্ট করে ফেলি যে আসলে আমাকে এখানেই ফোকাস থাকতে হবে। তার সো মানে যদি ইয়াং স্টারদের জন্য আমি আপনাকে অ্যাডভাইস দিতে বলি, তার মানে যারা এইচএসসি পার্সু করছে বা পার্সু করতে চাচ্ছে, ফোকাস হুম, হুম, ইজ হুম। ওয়ান অফ দ্য এরিয়া দে হ্যাঁ, হ্যাঁ, শুড বি হ্যাঁ, ডুইং। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। ফোকাস থাকতে হবে এমন ভাবে সব যে এটা আমাকে করতেই হবে, টাইম ওয়েস্ট করা যাবে না। দিস ইজ এক্সাক্টলি, এক্সাক্টলি। রাইট। ওকে। না, এখানে আমি একটা পয়েন্ট বলে রাখি যেটা আমার ক্ষেত্রে কাজ করেছিল। সি মানে আই বিলং টু ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। সো এমনটা না যে আমি ফেল করতেছি মানে ফাইন্যান্স হ্যাঁ। উইল কাম অ্যান্ড রাইট। উইল গিভ মি দ্যাট মাচ মানে কি বলবো একটা এসকেলেশন। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে কি কেন আমি খুব ফোকাস ছিলাম, থাকতে পেরেছিলাম। যখন আমি ঘুমাতাম আমি চিন্তা করতাম আমি তো তখন মোহাম্মদপুরে থাকতাম। তখন বাসা নিয়ে থাকতাম। বাসা থেকে বলছে সাপোর্টও দিছে। মানে আই ইউজ টু স্পেন্ড কত ধরেন মাসে ১০,০০০ টাকা। টিউশন ফি দিতাম ধরেন ১০-১২,০০০ টাকার মতো। আপনি নিশ্চয়ই জানবেন ওই হ্যাঁ, হ্যাঁ, সময়ে। হ্যাঁ। তো টোটাল কত ২০,০০০। তাহলে আপনি ৬ মাসে হিসাব করেন ৬ দশে কত ৬০,০০০ টাকা। রাইট। আপনি যদি পরীক্ষা ২ টা করে আমি ২ টা করে পরীক্ষা দিতাম। রাইট। ধরেন ৩০,০০০ টাকা। আর টিউশন ফি ধরেন ৩০,০০০ টাকা কত ৩০, ৩০, ৬০ এদিকে ১,২০,০০০। আমার চিন্তা করতাম যদি আমি ফেল করি তাহলে আমার কি ১,২০,০০০ টাকা কিন্তু নষ্ট। লস। তার মানে আপনি প্রথম থেকেই বাজেটটা করে ফেলেছেন যে আপনি এক্সাক্টলি। জানেন ফেল করার হ্যাঁ, হ্যাঁ। এক্সপেন্সটা কি। মানে I cannot make my family suffer for রাইট। my casual approach আমাকে এটা করতেই হবে। So it মানে gave that much edge in my life সো to এটা আমি বলবো ইয়াংস্টারদের জন্য যারা অ্যাকচুয়ালি বাবা মার টাকা নিয়ে পড়ে, সো তারা দে হ্যাভ টু বি রেসপন্সিবল যে exactly আমি এখনো আমাদের অনেক স্টুডেন্ট অনেক টাইম ওয়েস্ট করে। সো তারা যদি ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে আপনার মতো, আই গেস তারাও অ্যাকচুয়ালি বেনিফিটেড হবে। হ্যাঁ, মানে ধরেন তখন তো নিজেকে ধরেন মানে when you are with the family আমরা একসময় ভাবতাম মা ডাকছে, বাবা ডাকছে পড়ো কিংবা এটা হুম। করো। সো ওই সময় গিয়ে কিন্তু no one is there to টু টু call me সাপোর্ট কিংবা ইউ। এটা করো, এটা করো। যখন রাইট। মানে একটা মানুষ যখন self realization টা হবে এইটা হচ্ছে যে সবচেয়ে কি পয়েন্ট, সেলফ যখন রিয়ালাইজেশনটা যে যখন পয়েন্টটা হবে, একটা হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টের সেই ক্লারিটি দরকার। যে মানে আমি you need to have the clarity what you ক্লারিটি। want to be in life. যখন you have got the clarity then no one should be there to follow you up. প্রবলেম হচ্ছে কি এই ক্লারিটিটাই হচ্ছে এই যুগে মিসিং সবার Missing. মধ্যে, যে সে আসলে কি করতে চায়। Exactly. এখানে একটু বলি কজ এখন ডিস্টরশন না, আমরা ডিসরাপশনের কথা বলি না, জি। যে ক্যারিয়ার ডিসরাপশন এখন অনেক আদার অপশনস চলে আসছে। ইউ ক্যান বি এ ইউটিউব ইনফ্লুয়েন্সার, হ্যাঁ। ইউ ক্যান গো অ্যাব্রোড অ্যান্ড পারসু লাইক আদার স্টাফস, অ্যান্ড দেয়ার লাইক স্টার্টআপস। আমি আসছি জি। আপনাকে হুম, হুম, স্টার্টআপস এর হুম, মতো। সো হুম। এইগুলো নিয়ে হচ্ছে এত বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে যে ট্র্যাডিশনাল ক্লাসিক প্রফেশন গুলা, বিট এ ডক্টর, বিট এ লয়ার, বিট এ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, দেখা যাচ্ছে ইয়াংস্টাররা এইগুলো অনেক টাইম কনজিউমিং ভাবে Exactly. এবং ভাবে যে এগুলো করে আমি আই ডোন্ট ওয়ান্ট টু, এগুলো কুল না, তারা ভাবে এগুলো কুল হুম, না। হুম, সো হুম। রাদার আই উইল গো ফর এ কুলার Exactly, প্রফেশন। exactly. তো এই কুলার প্রফেশন যেগুলাকে বলা হয়, ডু ইউ থিঙ্ক দের ইজ এ লাইক রিস্ক ফ্যাক্টর ইন দোজ, মানে ওগুলা পার্সু করাতে কোনো রিস্ক ফ্যাক্টর আছে? কারণ না, ওগুলা তো সবাই করতে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু সাকসেসফুল হবে না। true. তখন তাদের কি লাইফে কোনো ইম্প্যাক্ট পড়ার একটা চান্সেস থাকে নেগেটিভ? যদি আমি আমার এক্সপেরিয়েন্সটা বলি, see মানে when you get the clarity about your aim in life, so sometimes I prefer to be calling myself মানে
বলে না, এটা কি বলে যেন, মানে ওল্ড স্কুল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সো আই এম ওকে উইথ দিস, কারণ ওখানে আমার রুটসটা আছে। হ্যাঁ, এবং ধরেন, বাট আই এম নট, মানে আই ডু নট সি এনিথিং, এনি প্রবলেম ওয়েন সামওয়ান ওয়ান্টস টু বি অ্যাটাচড উইথ সামথিং লাইক দ্যাট দ্যাট ইউ হ্যাভ মেনশন, যতক্ষণ পর্যন্ত ইউ The নো, ক্লারিটিটা আছে আপনার পয়েন্ট অফ যতক্ষণ পর্যন্ত ইউ ক্যান কিপ ইট আপ উইথ প্রপার কনসিস্টেন্সি। right. So doesn't matter which aim you set for, as long as you have the clarity that you want to do this এক্স্যাক্টলি, and you are consistent about it, so এক্স্যাক্টলি, any profession is এনি fine. প্রফেশন। Fantastic, right? সো So এখানে ধরেন নট নেই যে আপনাকে পড়াশোনা করে অনেক কিছু করতে no, হবে। no, definitely সো not. কেউ হয়তো ধরেন গান বাজনা করতেছে, কেউ ধরেন ফটোশুট করতেছে, বা সো ইউ কন্টেন্ট বানাচ্ছে কেউ, কন্টেন্ট বানাচ্ছে, বাট রাইট? ডু উইথ প্রপার ক্লারিটি যে আমি এটাই করতে চাই, আচ্ছা, ইউ ক্যানট বি শেকেন। তো রাইট। ওই জিনিসটা করতে পারলে আই গেস যে এনি ওয়ান ক্যান ইমপ্রুভ ইন লাইফ। সো আমরা যদি শুধু বলি যে পড়াশোনা করেই আগাতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, এমন কোনো তো কথা এমন তো কোনো কথা নেই, না, তাই না? ডেফিনেটলি না। এই ধরনের আর কি। সো আমি আরেকটা একটু অ্যাঙ্গেলে আপনাকে যদি বলি স্টার্ট আপ, হুম, আমাদের আপনি তো অনেক স্টার্ট আপ, আমি জাস্ট একটু জানি বলে দেই, উনি বাংলাদেশে রিসেন্টলি একটা বড় স্টার্ট আপ প্রায় $100 million রেজ করেছে শপ আপ। হি হ্যাপেন্স টু বি দি লিড কনসালটেন্ট অ্যান্ড ফর ট্যাক্সেস ফর দ্যাট স্টার্ট আপ। সো আপনি তো স্টার্ট আপকে খুব কাছ থেকে দেখেছেন, এবং ইয়াংস্টাররা তো এখন স্টার্ট আপ $1 million রেজ করে ফেলবো, সিঙ্গাপুরে অফিস খুলবো, ক্যানাডাতে চলে যাব, ওখানে স্টার্ট আপ ওনারদের ডাকছে। সো এইটাও তো একটা ফ্যান্সি লাইফ, রাইট? এক্স্যাক্টলি। সো স্টার্ট আপের বাংলাদেশে আসলে এত খারাপ অবস্থা কেন? মানে অন্যান্য দেশে ইয়াংস্টাররা যেভাবে স্টার্ট আপ করতে পারছে, লাইক ইউএসএ তে, সিঙ্গাপুরে, হুম, হ্যাঁ, হুম। ইভেন চায়নাতে, রাইট? বাংলাদেশে ইয়াংস্টাররা স্টার্ট আপ করতে গিয়ে ফেল করছে কেন? দুই একটা ছাড়া, বিকাশ বা এই শপ আপ, বা দুই একটা ছাড়া, খুব একটা স্টার্ট আপের নাম টেনিস স্কুল, এগুলো হুম, ছাড়া আমরা কিন্তু স্টার্ট আপ, সাকসেসফুল স্টার্ট আপ খুব কম দেখি। হোয়াটস দি প্রবলেম উইথ দি বাংলাদেশ স্টার্ট আপ? আচ্ছা, আমার স্টার্টআপ নিয়ে যদি বলেন, মানে শপআপ যে নামটা বললেন, মানে বিফোর আই জয়েন্ড অ্যাজ এ ট্যাক্স লিড কিংবা হেড অফ ট্যাক্স, সো আই ওয়াজ অ্যাজ এ কনসালটেন্ট ওয়েন আই ওয়াজ ইন দ্য প্র্যাকটিস। আই সি। So it started back in 2000, maybe 16, 17, 18. I cannot exactly recall the year they have started. So at that point in time, we have been hired as a consultant. সো আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে স্টার্টআপ কেন টিকছে না, হ্যাঁ, মানে অ্যাজ ফেল কম্পেয়ার করছে টু কেন? ফেল হ্যাঁ, করছে কেন? সো এখন দেখেন আসলে মার্কেট রিসার্চ একটা বিষয় হতে পারে, যে আমি ও করতেছে আমি হয়তো নিয়ে ফেলবো, বিষয়টা হতে পারে। সো এখন ধরেন আপনি যখন ওই বিষয়গুলো কনসেন্ট্রেট করছেন, ফোকাস করছেন, কিন্তু ইট ইস নট অ্যাবাউট অনলি মানে আর্নিং মানি কিংবা আপনি টাকাটা নিয়ে আসছেন, সামথিং লট লাইক দ্যাট। আপনি হয়তো ভালো পিচ করতে পারেন, ওই পিচ করে আপনি কনভিন্স করলেন, টাকাটা নিয়ে আসলেন। ভাই দিন শেষে তো এটা ইটস নট ইউর মানি। রাইট, ইউ হ্যাভ টু রিটার্ন দিস মানি, ইউ হ্যাভ রিটার্ন দিস মানি, হ্যাভ টু মানে ইউ ডিভিডেন্ড হ্যাভ হিসেবে টু হোক। ক্রিয়েট ক্যাশ ফ্লো টু রিটার্ন দি মানি, দ্যাটস এক্স্যাক্টলি, দ্য এক্স্যাক্টলি। সো এখন এই জিনিসটা করতে গেলে আপনার কি দরকার, একটা ডিডি দরকার, ডিউ হ্যাঁ, ডিলিজেন্স হ্যাঁ, রিপোর্ট ডিউ দরকার। ডিলিজেন্স রিপোর্ট, রাইট। সো তখন আপনি দেখেন হয়তোবা আপনাকে যে আমি ট্রাস্টটা করলাম, তাহলে আমার তো ওই ব্যবসাটা যেটাই করেন না কেন, আপনাকে তো সেটা একটা একটা জুরিসডিকশন মেনে ওই লোকাল ফ্রেমওয়ার্কের মধ্যে, কমপ্লায়েন্সের মধ্যে আপনাকে করতে হবে। সো ইফ ইউ ডু নট হ্যাভ দ্যাট অ্যাওয়ারনেস অফ দিস লিগেল অ্যাসপেক্ট কিংবা ট্যাক্স অ্যাসপেক্ট অফ দ্য জুরিসডিকশন ইয়ার দ্যাট ইউ আর ডুইং বিজনেস, সেক্ষেত্রে কিন্তু ইউ মে ফেস প্রবলেম। ও, তার মানে আমি কি এটা বলতে পারি, যারা আসলে স্টার্ট আপ নিয়ে কাজ করছে, ফান্ড রেজ করার চিন্তা ভাবনা করছে, আপনার মতো লোকজনের হুম, সাথে যোগাযোগ হুম, করা উচিত হুম। অ্যাডভাইসের হ্যাঁ, জন্য, হ্যাঁ। কাজ ট্যাক্সের অ্যাসপেক্টটা যদি তারা ইগনোর করে, ফিউচারে গিয়ে দে উইল হ্যাভ টু পে ফর দিস, মানে না, মানে এখানে লিগ্যাল কমপ্লায়েন্স এখানে গুলোকে যদি আমি ইগনোর বলব না করে। শুধুমাত্র ট্যাক্সের অ্যাসপেক্টের জন্য দে আর ফেলিং। দেয়ার আর মাইট বি সো মেনি ফ্যাক্টরস। বাট হয়তোবা আপনি যেটা ওভারঅল একটা লিগ্যাল কমপ্লায়েন্সের ব্যাপার সব সময় থাকে, অ্যাজ ফার অ্যাজ আই নো, কজ আপনার যদি ফান্ড রেজ করতে যায়, যখন আপনি বললেন, যখন যারা হচ্ছে ইনভেস্টর, তারা কিন্তু ডিউ ডিলিজেন্স অডিট করবে, এবং অ্যাজ এ পার্ট অফ দ্যাট দেখবে যে তারা লিগ্যাল প্রভিশনস গুলা মানছে কিনা, জি, রাইট? জি। না, আপনি যখন প্রথমত যখন আপনি একটা কোম্পানি এস্টাবলিশ করবেন, তখন তো আসলে ওই জায়গার মধ্যে ধরেন তেমন কিছু দেখা আপাতত কিচ্ছু নাই। হ্যাঁ, So you just have got ETIN or VAT registration, রাইট। something like that, trade license. Then you are pitching your business যে aspect আপনি খুলে বললেন, they have been impressed. Then হয়তো টাকাটা আপনাকে দিল। এখন প্রশ্ন হচ্ছে হয়তো আমার কিছু প্ল্যান ওয়ার্কআউট করলো, কিছু করলো না। This is one aspect. রাইট, হ্যাঁ, ধরুন আমার প্ল্যানটা ওয়ার্কআউট করছে, then your next focus should be on the compliance part. রাইট। প্রথমত আমার ট্যাক্সটা আসছে আমার পরে। যদি আমার ব্যবসা করতে পারে, দেন হ্যাঁ, আমার ব্যবসা ট্যাক্সটা করতে আসবে। পারলে কমপ্লায়েন্স এখন এ ফোকাস এখন করতে হবে। ধরেন এখান থেকে কেউ মেসেজ পায় যে না ভাই আমার স্টাফ করতে গেলে আবার ট্যাক্স কমপ্লায়েন্স দেখতে হবে। প্রথমত আগে আমার বিজনেসটা ওয়ার্ক করাতে হবে, ফিট করাতে হবে আই মানে এগ্রি উইথ কনটেক্সটে। ইউ, যখন তো যখন প্রোডাক্ট মার্কেট যখন ফিট হয়ে যাবে, যখন বিজনেস মডেল দাঁড়িয়ে যাবে, যখন টাকা পেয়ে যাবেন, তখন আপনাকে ফোকাস করতে হবে হ্যাঁ, হ্যাঁ, ট্যাক্সের। হ্যাঁ।
ওই পয়েন্টে কি করে আসলে বাংলাদেশের কোম্পানিগুলো, নাকি ওই পয়েন্টেও গিয়ে ইগনোর? এখন ধরেন আপনি তো নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের স্বভাব ছাড়াও তারা অনেক অর্গানাইজেশন আসছে স্টার্টআপ হিসেবে, কিংবা তারাও তো বেশি টিকতে পারেনি। সো তাদের তো আসলে রিজনটা আমি এক্স্যাক্টলি বলতে যেহেতু জানি না, তবে হতে পারে কমপ্লায়েন্সের বিষয় হতে কমপ্লেক্স পারে, নাকি কিংবা বিষয়, ব্যবসা তারা যেভাবে বিজনেস মডেলটার মডেল একটা হতে পারে, স্কেল আপ করার একটা অনেক ইস্যুস কিছু হতে থাকে, পারে। হ্যাঁ অনেক কিছু। তবে আমি বলবো যে যারা স্টার্ট আপ করতে চায় কিংবা এখানে ভালো কিছু করতে চায়, ব্যবসাটাকে কনটেক্সট ওয়াইজ ফিট করা, এবং ওই কনটেক্সটটা ফিট করার আগে একটা ডিউ ডিলিজেন্স করে নেওয়া ফ্রম ট্যাক্স অ্যাসপেক্ট। আচ্ছা আচ্ছা। আমি যদি এখন সে অ্যাক্সেসটা না করি, মানে চিন্তা করার হুম। আগে যে পিসটা আমি করতেছি সেটা কিন্তু আপনাকে 1 2 3 ইয়ার্স পরে কিন্তু অ্যাক্সেসটা ওটার করতেই গায়ে হবে। তার মানে আগে থেকেই একজন অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে এক্স্যাক্টলি। আগানোটা বেটার। যে আমি যে মডেলটা দিচ্ছি, হ্যাঁ এই মডেলটা whether fit in or not। কেন কথাটা বলছি? মানে I have the opportunity to work with so many foreign investment work। আপনি সোলার প্রজেক্ট বলেন, এই যে ধরেন আপনার যে আমাদের থার্ড টার্মিনাল, যে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল আচ্ছা, এয়ারপোর্ট। আপনি বাংলাদেশের হ্যাঁ, থার্ড হ্যাঁ। টার্মিনালেও কাজ তো করেছেন অ্যাডভাইজার মানে হিসেবে? ওখানে কি হচ্ছে, মানে ফেসবুকের সাথে কাজ করেছি, ও, এটা ইউনিভার এটা আসলে আগে বলা উচিত ছিল। হ্যাঁ, আপনি ফেসবুকের সাথে কোন ক্যাপাসিটিতে কাজ মানে করেছেন? তখন যেমন ধরেন আমি একটা বলি, কারণ মানে বাংলাদেশে যখন তারা ব্যবসাটা করছিল, ফেসবুক তো আগে থেকেও ছিল। হ্যাঁ 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 সো হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি তাহলে কোন পার্সপেক্টিভে কাজটা করলেন। হ্যাঁ। কারণ যখন দেখেন যে কোনো একটা ব্যবসা যখন চলে, তখন তো তারা আইনটা ওভাবে করতে পারে, ধরো আইনটা আপনার মানে কি হচ্ছে, ব্যবসার সাথে আইনটাও ইভলভ হয়। রাইট তো ধরুন আমি ব্যবসা শুরু করলাম, বাট আইনটা ওখানে নাই, বাট ল ইজ নট দেয়ার টু ক্যাচ ইউ, যে আমি আসলে কিভাবে আসলে ধরবো। রাইট। সো তখন এখানে ফেসবুক থেকে টাকা বাংলাদেশ থেকে যাচ্ছে, যাওয়ার তাই না? ব্যাপারটা, হ্যাঁ। সো এখন ফরেন রিমিটেন্সের, সরি আপনার আপনার রিপেট্রিয়েশন হচ্ছে বাংলাদেশ রিপ্যাট্রিয়েশন অফ থেকে। প্রফিট, সো হ্যাঁ। তখন ধরেন ট্যাক্স যে সমস্ত কমপ্লাই করার কথা কমপ্লাই করছে, বাট এরপরও আপনি যে বাংলাদেশে বসে তারা যখন রিমোট থেকে যে ইনকামটা করছে, রাইট। হাউ দিস শুড বি উইদিন দ্য পারভিউ অফ লোকাল ট্যাক্স। ওকে। একটা আইন আসলো, পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নামে একটা আইন আসলো, আপনি নিশ্চয়ই হ্যাঁ 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 পড়ছেন হ্যাঁ। কিনা আমি জানি না, যে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ওই সংজ্ঞার মধ্যে তখন তারা অনেক কিছু ঢুকালো। তখন এই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইউটিউব, ওদের মতো গুগল। গুগল বলেন, হ্যাঁ হুম। এক্স্যাক্টলি, এদের মতো কোম্পানির তখন ওই আওতায় নিয়ে আসা হলো। আচ্ছা আচ্ছা। তখন তারা এটা বুঝলো যে আসলে আমাদের আইনটা যখন চেঞ্জ হলো, তাহলে আমাদের কি করা উচিত। দেন দে হ্যাভ কাম আপ মানে ফর দ্য অ্যাডভাইস, যে আসলে এখন বাংলাদেশে যে ট্যাক্স যে লটা, আমার যে ব্যবসাটা এখানে আমার কোন কোন জায়গায় আমার কমপ্লাই করতে হবে। রাইট। হ্যাঁ, সো এই জায়গাটাতে কাজ করার সুযোগ হয়েছে। কেন বলছি কথাটা? কারণ তারা কিন্তু বিদেশি ইনভেস্টররা কিন্তু ১ম এই জানতে চায় যে আমি যে ব্যবসাটা করতে যাচ্ছি বাংলাদেশে সয়েলের মধ্যে, সেটা আমার বোথ ট্যাক্স অ্যান্ড ভিএটি অনুযায়ী আমার ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্টটা কোন জায়গায় যাচ্ছে। বুঝতে পেরেছি। তারা যখন দেখে যে আসলে আমার যে পরিমাণ আমি এখান থেকে মার্জিন এক্সপেক্ট করতেছি, এবং আমার বাংলাদেশের কনটেক্সট যদি আমাকে অতটুকু অ্যালাউ না করে, তাহলে ইট ইজ নট বি ওয়ার্থ ওয়াইল ভায়াবল না টু ওদের জন্য, ভায়াবল বিজনেস, ভায়াবল হবে ফিজিবল না। হবে না। রাইট। সো এই জায়গাগুলো তারা কিন্তু ১ম এ চেক করে নেয়। আচ্ছা আচ্ছা। হুম? আর আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে কিন্তু ট্যাক্স মানে সবসময় কিন্তু একটু অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ, হ্যাঁ। হ্যাঁ? সো এটা ধরেন কেন অ্যাগ্রেসিভ? এটা আমার মনে হয় যে আমরা তো এখন ডেভেলপিং কান্ট্রি। সো যদি আমি ইনফ্রাস্ট্রাকচার বিষয়গুলো করতে না পারি, হাউ গভর্নমেন্ট মানে ক্যান ডু সেজন্যই দ্য ওরা চাচ্ছে। আ So you happen to be working in the world of taxes, but you have advising like companies like Facebook, even third terminal of Dhaka Airport, and traditional multinational companies as well. So tax এর অফিস নিয়ে অনেকের একটা খুব মানে নেগেটিভ ভীতি কাজ করে। কনোটেশন হ্যাঁ। থাকে, ভীতি থাকে। সো ট্যাক্স অফিসে তো আপনার রেগুলার যাওয়া হয়। জি। আসলে কি এটা এত ভয়ের বটে? আ আসলে না, এখন ধরেন যখন কেউ ধরেন ফাইন্যান্স রোল প্লে করছে একটা কর্পোরেটের মধ্যে, হুম। তখন তার কিন্তু অনেক ইন্টারনাল স্টেক হোল্ডার মেইনটেইন করতে হয়। রাইট? সো ইন্টারনাল স্টেক হোল্ডার মেইনটেইন করা প্লাস এটা হচ্ছে একটা এডিশনাল রেসপন্সিবিলিটি টু মেইনটেইন এক্সটার্নাল স্টেক হোল্ডার। এখন মানে বিষয়টা হয় কি, যখন আপনি পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে যান, তখন চিন্তা হয় যে আসলে আমি তো না, এই আমি জিনিসটা জানতে চাচ্ছি আপনি ১ম যখন গেছেন, হ্যাঁ, হ্যাঁ। ওয়ার ইউ ডন্টেড, মানে আপনি কি ভয় পাইছিলেন যে উম সরকারি অফিসে যাচ্ছি, ট্যাক্স অফিসে, এরা না, খুব না, একটা না, না, ফ্রেন্ডলি না, হবে না। না? এটা আমার কোনো সময় আসলে ওইভাবে করে নাই। আম এই মিথটা কি, মানে এই মিথটা কি সত্য যে ওইখানে গেলে হ্যাঁ, হ্যাঁ, ওখানের ইট ইস ট্রু। দেয়াল সবাই হচ্ছে আপনাকে ছেকে ধরবে, কিভাবে হ্যাঁ, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, হ্যাঁ। আসলে? এই জিনিসটা আছে। এখন ধরেন যারা ওই পরিবেশের সাথে অভ্যস্ত না, হ্যাঁ। তারা কিন্তু এটা কমফোর্টেবল হবে না। আচ্ছা। কারণ এখানে ধরেন আপনি একটা ট্যাক্স অফিস কেন, আপনি ধরেন আ কোর্টে যান, হ্যাঁ। ওখানে আপনি বিভিন্ন লয়ারদের সাথে কথা বলেন, কিংবা এখানেও যান। মানে ইউ আর সারাউন্ডেড বাই অল দ্য পিপল, যেখানে আপনাকে মনে হচ্ছে বোধহয় কোনো একটা কিছু করতে গেলেই মানে you need to মানে be some
মানে কি বলবো এটাকে আদার ওয়ে রাউন্ড চিন্তা করতে হবে যে আসলে আমার ম্যানেজ করা তার মানে বিষয়গুলো। যারা ধরেন ইয়াংস্টার এইচএসসি এ পড়ছে এন্ড ডেফিনেটলি অ্যাজ এ পার্ট অফ জব তারা ফাইন্যান্সে কাজ করবে, অ্যাজ এ পার্ট অফ ফাইন্যান্স জব তাদের কমপ্লায়েন্স ট্যাক্স নিয়ে কাজ করতে হবে। অবশ্যই। সো তাদের ভয় পাওয়ার কিছু নাই, ট্যাক্স অফিস হ্যান্ডেল করতে পারবে কি মনে হয়? মানে হোয়াট ইজ ইউজ মানে অ্যাজ এ ভেটারান ট্যাক্স কনসালটেন্ট তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিবেন যে তোমরা ভয় পেও না? অফকোর্স, কারণ এখন আপনি ট্যাক্স নিয়ে আপনি প্রফেশনটাকে আগান কিংবা এটা তো ফাইন্যান্সেরই পার্ট। হ্যাঁ, ডেফিনেটলি ট্যাক্স ইজ পার্ট অফ ডেফিনেটলি ফাইন্যান্স। ডেফিনেটলি। আপনি হয়তো বা আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজার, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, আপনি আগামীকাল সিএফও হবেন। সো ইউ বিং এ সিএফও ইউ ক্যানট এসকেপ দ্যাট রুট, কারণ আপনাকে তো হ্যাঁ, ম্যানেজ ওটা তো করতে হবে। সামহাউ আপনি করেন বা কাউকে দিয়ে হ্যাঁ, করেন, করেন। আপনি তো ইউ ক্যানট এসকেপ ইট। হ্যাঁ, হয়তোবা আপনাকে করতে হবে ডিরেক্টলি গিয়ে ম্যানেজ করতে হবে, হয়তোবা আপনি কাউকে রেখে যারা হয়তোবা বিষয়গুলো হ্যাঁ, এক্সপার্ট কিংবা কনসালটেন্ট দিয়ে আপনাকে করাতে হবে। সো আপনি কনসালটেন্ট করেন কিংবা নিজেই করেন, সবাই তার কনসালটেন্ট করেন, হয়তো অনেকে নিজেরাও ইন হাউসও করে। ইন ডেফিনেটলি। হাউস করতে তখন তারা করতে করতে সেই এক্সপার্টিসটা আস্তে আস্তে যাওয়া, ইন্টারেক্ট করা। সি মানে এটা তো একটা রিলেশনশিপ, তার একটা মানে এটা লায়াসেন। ভয় পাওয়ার কিছু নাই, ইউ ভয় দে শুড এমব্রেস ইট। এক্স্যাক্টলি, মানে আপনি কথাটা। যখন যাবেন কথা বলেন, বাট ইউ মেক ইট কমফোর্টেবল। তারাও যে হয়তোবা আপনার মনে হবে না যে তারা কমফোর্টেবল, তাহলে বাট আপনি কি, আমি সরি টু ইন্টারাপ্ট, আপনি কি ইয়াংস্টারদের জন্য, আমি যেহেতু রিপ্রেজেন্ট করছি ওদের অ্যাজ ওদের টিচার হয়ে, হ্যাঁ, সো আপনি বলছেন যে ওদের অ্যাকচুয়ালি এই প্রফেশনে আসা উচিত বেশি বেশি করে, কজ এটাতে তো ডেফিনেটলি সারা জীবনই এআই সবকিছু কন্ট্রোল করবে কিন্তু ট্যাক্স কন্ট্রোল করতে হবে। এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি এটা আমি কেন বলছি সেটা হচ্ছে গিয়ে এআই একটা ভয়ের ব্যাপার হচ্ছে গিয়ে এআই সব জব নিয়ে যাবে, অ্যাকাউন্টেন্টদের জব নিয়ে যাবে, টু সাম এক্সটেন্ট ডক্টরদের জবও নিয়ে যাচ্ছে, কাজ এখন হচ্ছে রোবোটিক ইয়ে হচ্ছে, আপনার অপারেশনস হচ্ছে, রাইট? হুম হুম সো অ্যাট সাম পয়েন্ট ট্যাক্সের ব্যাপারটা কিন্তু এআই নিবে না আমার অ্যানালাইসিস বলে, কজ when it comes to tax you have to plan the tax, then you have পার্সোনাল রিলেশনশিপ, অনেকটা বড় ব্যাপার আছে, রাইট? সো এই জায়গাগুলোতে এখনো হিউম্যান টাচ লাগবে এবং এই এক্স্যাক্টলি। জায়গাগুলোতে কাজের স্কোপ আরো বাড়বে আমার আরো মনে বাড়বে, হয়। আরো সো বাড়বে। সো এই প্রফেশনে আপনি তাহলে আসতে বলছেন সবাইকে, মানে আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং আপনি যে প্রশ্নটা করলেন, তো এই জিনিসটা আমি শেয়ার করি। সো আই থিঙ্ক তার যারা এটা দেখছেন শোটা তারা নোট করবেন। সেটা হচ্ছে, আপনি দেখেন যখন আমি শুরু করি 2014 সাল থেকে, তখন আপনি যদি দেখেন bdjobs.com কিংবা লিঙ্কডইন, আপনি রিলেট করতে পারবেন, তখন ওখানে কোনো স্পেসিফিক ট্যাক্স রোল ছিল না। আচ্ছা, আপনি তখন মানুষ জব খুঁজতেছে, তখন কি পাচ্ছে? অ্যাকাউন্টেন্ট কিংবা ফাইন্যান্স, ওরাই কিন্তু ম্যানেজ করতো কিংবা ওরাই রাইট কিন্তু কাজগুলো করতো, টিপিক্যালি কাজগুলো করতো। বাট ওভার দ্য ইয়ার্স এটা অনেক বেশি প্রগ্রেস করেছে। রাইট, মানে আপনি মোর স্পেশালাইজেশন আসছে, এখন হ্যাঁ, স্পেশালিস্ট চাচ্ছে, প্রত্যেকটা মানে কর্পোরেটের মধ্যে স্পেসিফিক ডিপার্টমেন্টই আছে শুধুমাত্র ট্যাক্সটা হ্যান্ডেল করার জন্য। রাইট। এবং আপনি যদি ইউনিলিভার দেখেন, মেরিকো দেখেন, শুধু ট্যাক্স না, তাদের ভ্যাটের আলাদা ডিপার্টমেন্টও আছে। মানে আচ্ছা, ট্যাক্সের মধ্যে যেহেতু দুইটা ভাগ, দুইটা ভাগ, হ্যাঁ, ইনকাম একটা ট্যাক্স ডিরেক্ট এন্ড ট্যাক্স, ভ্যাট, একটা হ্যাঁ। ইনডিরেক্ট ট্যাক্স। এখন এটা এত বেশি ফোল্ড হয়ে গেছে যে আপনি যে ট্যাক্স বুঝছে আবার ভ্যাট বুঝতেছে না, রাইট যে আবার ভ্যাট কাজ করছে আবার ট্যাক্স বুঝে না। রাইট সো আবার দেখা যায় কি সে বলে যে আমি আবার অ্যাকাউন্টস বুঝি না। রাইট, যেটা বিষয়টা কি যে স্পেশালাইজেশন হয়ে যখন যাচ্ছে। কেউ এই প্রফেশন থেকে আসবে, দে ক্যান অ্যাড মাচ মোর ভ্যালিউ। রাইট কারণ এখানে সোকল যারা ট্যাক্স নিয়ে কাজ করে, আপনি নিশ্চয়ই জানবেন যে এখানের মধ্যে আইটিবি যারা ইনকাম রাইট ট্যাক্স প্র্যাকটিশনার, তাদের কিন্তু ওই অ্যাকাউন্টিং নলেজটা খুবই কম, রাইট, রাইট? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্যাকগ্রাউন্ড টু মোস্টলি কম। নাই। এবং যারা ভ্যাট নিয়ে কাজ করে তারা শুধু ভ্যাটই বুঝে। কিন্তু যখন ওয়েন ইউ আর ডিলিং উইথ দ্য মানে ট্যাক্স অফিসিয়ালস উইথ ইউর ফাইন্যান্সিয়ালস, তখন তো আপনাকে সেই নলেজটা রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড নলেজটা যখন রাখতে আপনি হবে। একটা কোনো একটা টপ রোল লিড করবেন, তখন হুম, কিন্তু আপনি বলতে পারবেন আমি শুধু ট্যাক্স বুঝি কিংবা ভ্যাট বুঝি। আপনার না, কিন্তু ওভারঅল হলিস্টিক ভাবে বুঝতে হবে। ডেফিনেটলি সো এই জায়গা থেকে আমি দেখছি যে এই ওভার দ্য লাস্ট 10 to 12 ইয়ার্স এইটার ডিমান্ড বাড়ছে। ডিমান্ডটা বাড়ছে এবং এটা আরো সো বেশি এটা বাড়বে। মার্কেটের জন্য একটা ইনসাইট যে ট্যাক্স স্পেশালিস্টের ডিমান্ড কিন্তু মার্কেটে বাড়ছে এবং যেটা এআই নিয়ে নিচ্ছে না এনি টাইম সুন। সো দ্যাটস এ নিশ যেখানে আসলে অ্যাকাউন্টেন্ট, যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে চাচ্ছে তাদের ফোকাস করা উচিত, রাইট? এক্স্যাক্টলি। এআই কেন নিবে না? আপনি তো বললেনই, আমি একটু বলি। আমার প্র্যাকটিস থাকার সময়ে আমি বহু অ্যাডভাইস, অসংখ্য অ্যাডভাইস করেছি। এবং আমাদের তো কি হয়, তখন আমাদের ডেটাবেস করা হয়। কারণ এখানে তো আর সবসময় আমি করব না, তখন আমাদের হ্যাঁ, ছেলেপেলে যারা কাজ করছে তারা হয়তো বা কোনো একটা মানে ধরেন কোয়েশ্চেন্স কোয়েরি হয়তো দেখা হ্যাঁ, যাচ্ছে কি আপনার ধরেন কি হয়, ধরেন হয়তো বা রিপিট হতে পারে হ্যাঁ, কিংবা একই ইন্ডাস্ট্রি হতে পারে। তখন দরকার তোমরা ডাটাবেসগুলো দেখে ওখান থেকে একটু ড্রাফট বুঝতে দাঁড় করাও। পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে কি, সবার কিন্তু কনটেক্সট কিন্তু একই না। একদম বুঝতে পেরেছি। আপনি হয়তোবা ওগুলোকে এর মাধ্যমে হয়তোবা কি করলেন, জেনারেলাইজ করলেন, কিন্তু আপনার স্পেসিফিক ভেরি যে কনটেক্সচুয়াল যখন কনটেক্সচুয়াল পয়েন্টে কোয়েরিটা তো ওর যাবেন সাথে মিলবে না। তখন এআই আসলে তো একটা জেনেরিক অ্যাপ্রোচ দেয়, জেনেরিক এটা অ্যাপ্রোচ একটা এটা। জিনিস, এটা যেমন নিতে পারবে না। আবার এই ট্যাক্স অফিস যে ভয়ের কথা বললেন কিংবা যে কালচারটা বললেন, আমি বলবো এটাকে আসলে আমি বলবো যেহেতু ইউ আর ইন বাংলাদেশ,
সো আমরা একটা কথা আছে না যে when you are in Roman then you have to behave like Romans. like the তো Romans, আপনাকে যখন বাংলাদেশে আপনি জানেন কালচারটা এই ধরনের, সো যখন আপনি এই ফাইন্যান্স প্রফেশনটা বেছে নিচ্ছেন তার মানে আপনাকে আগেভাগেই মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যে আমাকে এই ধরনের লোকদের সাথেই কাজ করতে হবে। তার মানে আপনাকে ওভাবে করে মাইন্ডটা সেট আপ করে mindset নিতে হবে। করেন। So That's it. rather than relying on AI, মানুষের উপরে রিলাই করতে হবে। Exactly, আচ্ছা, লাস্ট আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনি একটা ইন্সপিরেশনাল ক্যারেক্টার ইন এ ওয়ে, যে কিনা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ইউনিভার্সিটি পড়াশোনা ছেড়ে দিয়ে এন্টারলি ডিফারেন্ট একটা প্রফেশনে এসে আপনি ইউ আর লাইক লিডিং now the tax of one of the largest NGOs in the country, and you have advised মানে like Facebook থেকে শুরু করে multinationals and all. So in that sense you are very successful, but যারা এরকম আসলে আমি মিলিয়নস অফ স্টুডেন্টস বাংলাদেশে যারা ইউনিভার্সিটিতে পড়ছে তারা কিন্তু খুবই কনফিউজড, রাইট? এখন তারা যদি অ্যাকচুয়ালি তাদের জন্য আপনার তিনটা অ্যাডভাইস যদি বলতে বলি, তিনটা সেন্টেন্সে, যে কি অ্যাডভাইস দিবেন? যে একটা তো আপনি বলেছেন ক্ল্যারিটি, কি চাই সেটা বের করতে Exactly, হবে, এন্ড বাকি দুইটা কি হবে? for মানে যারা কনফিউজ, মানে জেনজি আমি বলবো ইটস এ ভেরি কনফিউজড মানে জেনারেশন, দে ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাকচুয়ালি জীবনে কি করতে চায়। তো তাদের জন্য আসলে গাইডেন্স হিসাবে কি করতে বলবেন আপনি? দুইটা সেন্টেন্স আমি তো প্রথমেই বললাম যে সি মানে ইউ হ্যাভ টু গেট দ্য ক্লারিটি ফার্স্ট। সো when you set, আমরা নিশ্চয়ই সবাই বলেছি এম ইন লাইফ। হ্যাঁ, তো অনেক সময় কিন্তু এম ইন লাইফ দিয়ে অনেক সময় হয়তো আপনি যা চিন্তা করেন অনেক সময় হয় না। হ্যাঁ, সো বাট যদি আপনি লেগে থাকেন জিনিসটা কনসিস্টেন্ট, যে আমি বললাম না যে আমি আসলে খুব মিডিওকার স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, সো এখন এই পর্যায়ে এসে ধরেন আমার যে রোলগুলো প্লে করতে হচ্ছে, এবং ধরেন এই লয়ের ইনকাম ট্যাক্স লয়ের যে আপনি বললেন যে ইউকে ট্যাক্স থেকে শিফট হয়ে বাংলাদেশের লটা ওইভাবে করা, হ্যাঁ, সো আমার আসলে কোন সবচেয়ে বেশি জিনিসটা আমি দেখেছি কি যে এখানে আমি এই জায়গাটা আসতে পারলাম, সেটা হচ্ছে একটা কারণ হচ্ছে বাংলাদেশের লটাকে মানে ধরেন এটা তো ইন্টারপ্রিটেশনের বিষয়, রাইট। আই ইউজ টু চ্যালেঞ্জ মাই পার্টনার যে দ্য ইন্টারপ্রিটেশন অফ দিস ল শুড বি লাইক দিস। সো এই জায়গাতে কিন্তু আপনাকে জিনিসটা করতে হবে, হ্যাঁ না, আপনি কাজ করতেছেন বাট আপনি শুধুমাত্র ইনস্টিটিউশন ক্যারি করতেছেন, বাট নট ইউ আর নট চ্যালেঞ্জিং দ্য স্টিরিওটাইপ মেথড কিংবা সো কল ওয়ে অফ ডুইং থিংস। স্ট্যাটাস কোকে চ্যালেঞ্জ করতে হবে উইথ হ্যাঁ, আপনি লজিক, যখন চ্যালেঞ্জটা করবেন তখন আপনার তো একটা কি লাগবে, ফাউন্ডেশন লাগবে। রাইট? তখন ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, বুঝতে হ্যাঁ, পেরেছি। আপনি ইউ ক্যান বি অ্যাটাচ টু সো মেনি ফ্ল্যাশি থিংস, হন সমস্যা নাই, বাট ডোন্ট মানে গো অ্যাওয়ে কিংবা মানে ডিরেইল যে আমি আসলে কিছুক্ষণ এটা এই ধরনের করা যাবে না। কনসিস্টেন্সি লাগবে, ক্লারিটির পরে আপনার কনসিস্টেন্সি লাগবে, কনসিস্টেন্সির পরে দেন আপনি ওটাকে পার্সু করার জন্য আপনার স্কিলগুলো ডেভেলপ করেন আস্তে আস্তে। থ্যাংক ইউ মিস্টার দীপু বড়ুয়া। তো তাহলে আমরা আজকে যেটা দেখলাম, সো ইভেন ইফ ইউ আর কনফিউজ, নট এ বিগ ডিল, বাট ট্রাই টু হ্যাভ এ ক্ল্যারিটি ইন ইউর লাইফ, দেন পারসিস্টেন্টলি সেটাকে পারসু করতে হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি যারা থিঙ্কিং আউট অফ, মানে দোজ হু থিঙ্ক আউট অফ দি বক্স, দে এন্ড আপ বিং শাইনিং। এবং একটা জিনিস বলতে চাই যেহেতু আপনি বললেন, সেটা হচ্ছে জাস্ট ফোকাস অন ইউর ওয়ার্ক। রাইট, মানে মানে ডিস্ট্রাক্টেড না হওয়া। হ্যাঁ, সো আমি একটা জিনিস বলবো যে হয় না যে আমরা আসলে এই সময়ের মধ্যে আমরা ফাইন্যান্সিয়ালটা নিয়ে অনেক বেশি ডিস্ট্রেসড, আমি এখানে এত টাকা ওখানে এত টাকা, আই এম মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে, তার মানে আমি কিন্তু আমার ফাউন্ডেশন স্ট্রং করছি না। রাইট, সো আমি শুধু একটা বিষয় বলি, যখন আমি আমার ফার্মে প্রথম যাই, মানে প্রথম মাসে যখন স্যালারি নেই, ইট ওয়াজ অনলি 15K। আই সি। সো আমি প্রথম মাস কাজ করার পর আমার পার্টনারকে অ্যাপ্রোচ করলাম, স্যার আমার মনে হচ্ছে আমি যা পাচ্ছি অতটুকু বোধ আমি ডেলিভার করতে পারছি না। মানে 15K খুব অল্প স্যালারি, তাও আপনি বলেছেন যে এটা আমি ডেলিভার করছি না। দ্যাটস না, ভেরি অল্প রেয়ার। স্যালারি না, মানে আমি যে 15K যে মানে মানে আপনি বলছেন স্যালারিটা, যে মানে ইউ আমি ডিড বলছি নট, আমার জন্য এটা বেশি, কারণ আমি অতটুকু ডেলিভার সেটাই তো করতে পারছি বলছি না। যে হ্যাঁ, মানে সবাই এটাকে কম বলবে, বাট আপনি বলেছেন এক্স্যাক্টলি বেশি। এক্স্যাক্টলি সো কেন বলছি, কারণ আই ওয়ান্টেড টু মানে ফোকাস অন মাই ওয়ার্ক। রাইট, তখন থেকে আমার ফ্যান্টাস্টিক। আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমার ওই বিষয়গুলো অটোমেটিক উইল ফল ইন প্লেস। অলরাইট, কারণ সো আমার when you পার্টনার, are focused and actually you work hard on something, money will come as a consequence বাট anyway. আপনি সেটা শুধুমাত্র কাজটাকে ফলো আপ করেন Fol- কিভাবে, সরি ফোকাস রাখেন, আপনি ওটাতে কনসিস্টেন্সি রাখেন, কিভাবে ভ্যালুয়েট করবেন, বাকিটুকু উইল ফল ইন প্লেস। Right, এবং so আমি আমার লাইফের ক্ষেত্রে অতটুকুই দেখেছি আসলে, fantastic. এতটুকু So আসার ক্ষেত্রে। যাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, ক্লাসিক লেগে থাকার ব্যাপারটা কিন্তু সারা জীবনই কাজ করবে। So hope you guys have a very good insight, and thank you very much. থ্যাংক ইউ সো মাচ। Thank you. Thank you, Mr. Bora, for coming here. Thank you.